তারুণ্যের রাজনৈতিক শক্তি যখন মাঠে রাজনৈতিক বয়ান নিয়ে হাজির হয়েছে তখন তাকে নিয়ে তো বিভিন্ন মহলে বিভিন্ন শ্রেণী গোষ্ঠী তথ্য সন্ত্রাস শুরু করেছে। এরা বাংলাদেশের যে প্রধান পরিবারতন্ত্র থেকে বাইর হয়ে এসে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হাজির করে বাংলাদেশকে রাজনৈতিকভাবে নতুন করে পথ দেখাক, এই বিষয়টা অনেকে ভালোভাবে নিতে পারেন নাই, যার কারণেই মূলত আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মত পথের মানুষ বিভিন্নভাবে আমাদেরকে নিয়ে তথ্য সন্ত্রাস চালানো হচ্ছে। এটাও তার একটা অংশ, বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হচ্ছে। আমি একটু জিজ্ঞেস করি, আপনি তো বলছেন নতুন বন্দোবস্ত, এই নতুন বন্দোবস্তটা কি যদি একটু বলেন, বা আমরা সেই নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা নিয়ে এই অভ্যুত্থানটা হলো সেই নতুন বন্দোবস্তের কতখানি আমরা দৃশ্যমান দেখলাম? আপনাদের দলের মধ্যেও দেখলাম কতখানি নতুন বন্দোবস্ত, বা সরকারের মধ্যেও সেটা মোটা দাগে আমাদেরও প্রশ্ন। আমরা যে এক দফা দাবি নিয়ে যে গণ অভ্যুত্থানটা হইল, ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণাঙ্গ বিপ্লব এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এবং সেটার কতটুকু বাস্তবায়ন হইল, যেই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিম সরকার, সেই সরকার বিপ্লবের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়নে কতটুকু ভূমিকা রাখলো, সেটা মোটা দাগে আমাদেরও প্রশ্ন। এখন আসেন যে ফ্যাসিবাদের কমন মানে নতুন বন্দোবস্ত আর সংস্কার কি সমার্থক? সংস্কার নতুন বন্দোবস্তের একটা পার্ট। আমরা যেটা বলছি, ফ্যাসিজমের প্রধান ক্যারেক্টারিস্টিক্স কি? ফ্যাসিবাদের প্রধান ক্যারেক্টারিস্টিক হচ্ছে সে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কিন্তু কামাল ভাই যে কথাগুলো বলেছে, আমি শেষ করি না, আপনাকে তো অবশ্যই বলবেন। আপনারই ফ্যাসিবাদের প্রধান ক্যারেক্টারিস্টিক হচ্ছে সে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের কালচারাল প্রতিষ্ঠানগুলোকে পূর্ণাঙ্গভাবে দলীয়করণ করার মাধ্যমে তার সেটা আমরা জানি, এগুলো আমরা জানি। প্লিজ আমি একটু বলি, আপনি একটু ওই আলোচনাটা যদি একটু বলেন, যে কামাল ভাই যেটা বললো, রাষ্ট্রের ক্যারেক্টারের মধ্যে একটা চেঞ্জ আসছে, রাষ্ট্রের ক্যারেক্টারের মধ্যে একটা চেঞ্জ আসছে, এবং সেখানে যদি আপনি আইন করে, সংস্কার করে, ঐকমত করে যদি আপনি আসলে অ্যাডজাস্টমেন্ট, পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না করেন, তাহলে কি আসলে এটা এখন আপনার রিয়েলাইজেশনে অ্যানালাইসিসে আসা দরকার। রাষ্ট্রের গত 15 বছরে রাষ্ট্রের এই ক্যারেক্টারটা চেঞ্জ কেন হইছে? এখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করার কারণে হইছে, মানবাধিকার, রাষ্ট্রের যে নেচার, এটাকে ভায়োলেশন করার মাধ্যমে হইছে, ফ্রিডম অফ স্পিচ না থাকার কারণে হইছে, গণতন্ত্র না থাকার কারণে হইছে, ভোটাধিকার প্রয়োগ না থাকার কারণে হইছে। একটা জেনারেশনকে গণতন্ত্র বিমুখ করা হইছে, পুরো একটা জেনারেশনকে তার ফ্রিডম অফ স্পিচ থেকে বিরত রাখা হইছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি এখনো পর্যন্ত সে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমি সংস্কার করতে না পারি, শুধুমাত্র একটা নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে যদি আবার আমরা আরেকটা দল ক্ষমতায় আসে, তাহলে তো পুরাতনভাবে সেই দল আবার নতুন করে নতুন মোড়কে নব্য ফ্যাসিস্ট হবে, নতুন করে সে আবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন করে আবার নতুন মোড়কে দলীয়করণ করবে, আবার পুরাতন ধারায় একই জিনিস হবে। আমরা তো এটা দেখেছি। আর একটা কথা আমার সহ-আলোচকের আগে বলেছেন যে নির্বাচিত আমি একটু প্রশ্ন করি, এখন যে ললেসনেস চলতেছে সারা দেশেই, তো ললেসনেস চলতেছে, এখন সংস্কার করে এই ললেসনেস কাটানো যাবে? এবং ললেসনেস যদি থাকে, ভালো নির্বাচন, নতুন বন্দোবস্ত হবে, ভালো নির্বাচন সম্ভব ললেসনেস যদি থাকে? এখন আপনি আইন করে, আপনার প্রশ্ন পেয়েছে, আমি একটু বলি যে এই গভর্নমেন্টের আমলে এই 9 মাসে আমরা যে ললেসনেস দেখলাম, সরকারকে কেউ মানতেছে না। যে এখনই দেখেন রাস্তায় প্রতিদিন একটা মানে হচ্ছে, হ্যাঁ, তো এই ললেসনেস তো কন্টিনিউ করবে। আপনি তো আইন দিয়ে তো বলতে পারবেন না এই তোমরা আন্দোলন করো না বা তোমরা মব ভায়োলেন্স করো না, এটাকে আইন দিয়ে বলা যায়? আইন তো কথা বলতে পারে না। তো ফলে এই তো মব ভায়োলেন্স তো থাকবে, এই ললেসনেস থাকবে। এই ললেসনেসের মধ্যে আপনি ভালো নির্বাচন করবেন, ভালো বন্দোবস্ত করবেন, এইটা আমাদের বিশ্বাস করতে হবে। আপনারা বিকল্প হাজির করেন, এবং এটা এই মব ভায়োলেন্সটা কারা করতেছে, কারা এই অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য একের পর এক মব ভায়োলেন্স তৈরি করতেছে। আপনারা দেখেন বর্তমানে যেটা করা হচ্ছে, নগর ভবনে তালা দেওয়া হচ্ছে, নগর ভবন ঘেরাও করা হচ্ছে, যেখানে গত 15 বছর না, নগর ভবনের কথা বলছেন, যমুনাও তো ঘেরাও হয়েছে। না, আমি সবগুলোর কথা বলতেছি। আমি সেই আপনাদের দলের নেতারাই কিন্তু সেই যমুনা, আপনি যখন এটা বলবেন পুরোটাই বলবেন, আমি মনে করাই দিলাম বলে আপনি বললেন। থ্যাংক ইউ। আমি সবগুলোর কথাই বলতেছি। বিগত সময়ে যে রাজনৈতিক দল আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলোকে সংবিধান বিরোধী, অগণতান্ত্রিক, অবৈধ আখ্যা দিয়েছে, সেই নির্বাচনকে চ্যালেঞ্জ করে আবার মেয়রশিপ আদায় করতে চায়। তাহলে এই দ্বিচারিতা কেন? যেখানে একই মামলা আমলে নিয়ে তাকে খারিজ করে দেওয়া হয়েছে, বরিশাল সিটি কর্পোরেশন নিয়ে যে মামলা করা, সে একই মামলায় আবার এখানে মেয়রশিপের জন্য বিরোধী রায় দেওয়া হয়েছে। তাহলে এই দ্বিচারিতা, বিচার ব্যবস্থাতেই প্রবলেম। হ্যাঁ, এই জন্য আমরা সংস্কার চাচ্ছি, বিচার ব্যবস্থারও সংস্কার আমরা চাচ্ছি। আপনাদের এই যাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, তাদের তো শুরু থেকেই এই ম্যান্ডেটটা আপনারা দিয়েছেন, সংস্কারের ম্যান্ডেটটা। তো 9 মাসে আপনারা কেমন স্কোর কেমন?
সেই প্রশ্নটা আমরা এনসিপি কেন প্রত্যেকটা রাজনৈতিক দলের বিপ্লবের যত স্টেক হোল্ডার আছে প্রত্যেকের এই কোশ্চেনটা করা উচিত। বিপ্লবের এই 9 মাসে কেন এখনো পর্যন্ত সংস্কার দৃশ্যমান হয় নাই, কাদের কারণে হয় নাই, কাদের বাধা দেওয়ার কারণে এবং কাদের আপত্তির কারণে। আমার সমালোচক এর আগে বলেছেন যে ঐক্যমত্য কমিশন হয়েছে, আমাদের ববি হাজজাজ ভাই বলেছেন সেখানে বিএনপি যেই সকল বিষয় ঐক্যমত হয় নাই তারা আর হবে বলে ওনার মনে হচ্ছে না। তাহলে বিষয়টা কি, এই মানসিকতা কি আমাদের গ্রো করেছে যে বিএনপি যে বিষয়ে ঐক্যমত হবেন, একমত হবেন, সেই বিষয়গুলো থেকে কেবল সংস্কার সম্ভব, আর যে বিষয়গুলোতে বিএনপি একমত হবে না তাহলে অদ সম্ভব না। এই প্রশ্নগুলো আমাদের সবার করা উচিত, কেন এই সংস্কারগুলো এখনো পর্যন্ত দৃশ্যমান হচ্ছে না, কাদের কারণে হচ্ছে না, কাদের বাধার কারণে এগুলো হচ্ছে।